সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত সুমা। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস 2 ঘন্টার লেনদেনে আমরা দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি লেনদেনের 2 ঘন্টায় অবস্থান করছে ৫,৫১৫ পয়েন্টে, কমেছে ৫৫.05 পয়েন্ট। এছাড়া অন্য দুটি সূচকের মধ্যে ডিএস30 সূচকটি কমেছে 18.58 পয়েন্ট এবং অবস্থান করছে ১,৯৭৪ পয়েন্টে। শরিয়া ভিত্তিক সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি লেনদেনের এই মুহূর্তে কমেছে 4.31 পয়েন্ট এবং অবস্থান করছে ১,২৮০ পয়েন্টে। এরই মধ্যে মোট লেনদেন ১৮২ কোটি টাকা হয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই রয়েছে দর হারানোর তালিকায়। ১৫৩টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং ৮১টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে লেনদেনের 2 ঘন্টায় ৯২টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং ১৮৪টি প্রতিষ্ঠান রয়েছে দর হারানোর তালিকায়। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 19টি ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে 6টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং এর মধ্যে 13টি ফান্ডই রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল 2 ঘন্টায় ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। দর্শক, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সাথে আবারও ফিরছে আলোচনায়। শেয়ারের খুব একটা পরিচিত না, এ ধরনের শেয়ারের দাম ধাঁধা করে বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। বিনিয়োগকারীরা সেখানে কিনছে ৩০০ টাকা শেয়ার ৫,০০০ টাকা দিয়ে কিনছে, আবার সে শেয়ারের দাম পড়ে যাচ্ছে। তো এই যে কেন পড়ছে, কেন ইনকোয়ারি কমিটি একটা হয়, ইনকোয়ারি কমিটির ফাইন্ডিংস কি, সেই স্বচ্ছতাটা নাই। আমরা কেন বাড়লো বা বিনিয়োগকারীরা বলছেন না এটা কোথায় থেকে কেনা হলো, কোন হাউসগুলো দায়ী, কারা এত দামে তুলে ফেললো এবং কেনই বা পরবর্তীকালে দাম কমে গেল। এই যে একটা ইনকোয়ারি কমিটি হয়, তারপরে ইনকোয়ারি কমিটির ফাইন্ডিংস কি আমরা কিছু বুঝতে পারি না। তো এতে করে কিন্তু একটা আস্থাহীনতার সৃষ্টি হয়। আমার মনে হয় যে যারা রেগুলেটর আছেন তাদের সবাইকে কনফিডেন্স নেওয়া উচিত, কোথায় কী হচ্ছে এ ব্যাপারে স্বচ্ছতা নিয়ে আসা উচিত এবং খুব ট্রান্সপারেন্ট হওয়া উচিত। সবার অ্যাক্সেস থাকা উচিত কী হচ্ছে জানার জন্য। এখন সময়টা বেশ খারাপের দিকে যাচ্ছে, সুতরাং এই পরিস্থিতি যেন আরও বেশি খারাপের দিকে না যায় আমাদের সবাইকে। বাজার সংশ্লিষ্ট কিন্তু অনেকেই বলে থাকে যে নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা তখনই দেখা যায় যখন হচ্ছে কোনো কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কিন্তু যখন কোনো কোম্পানির দর অনেক কমে যায় বা অস্বাভাবিকভাবে দর কমে যায় তখন তাদের আসলে কোনো কার্যক্রম দেখা যায় না। আমি যেটা এমন অভিযোগ কিন্তু বলছিলাম অনেক যে সময় আসে। আমি তো শেয়ার কমে দাম কমে গেলেও কোনো কার্যক্রম দেখি না, বেড়ে গেলেও কোনো কার্যক্রম দেখি না। বেড়ে গেলে একটা নামকাওয়াস্তে একটা ইনকোয়ারি কমিটি করা হয়, তারপরে 2-1জনকে হয়তো কিছু পেনাল্টি করা হয়, সামান্য কিছু। কিন্তু আসলে ফাইন্ডিংসটা কি, কারা রেসপন্সিবল, কেন এরকম ইরেশনাল বিহেভ করছে বাজার, এটা তো আমরা জানতে পারি না। এইটা জানতে না পারলে তো বাজারে স্বচ্ছতা আসবে না। কিন্তু এই সময় কিন্তু আসলে নিয়ন্ত্রক সংস্থার একটি জোরালো পদক্ষেপই কিন্তু আমাদের প্রয়োজন। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আমরা সম্প্রতি দেখছি যে বাজারের যে সাম্প্রতিক সবথেকে আলোচিত বিষয় হচ্ছে প্লেসমেন্ট শেয়ার নিয়ে, যে এই শেয়ারটা নিয়ে খুব বেশি বাণিজ্য হচ্ছে, বাজার থেকে টাকা চলে যাচ্ছে এবং আমরা দেখেছিলাম যে মঙ্গলবার দিন কিন্তু বিএসসিসির একটি সভায় কিন্তু এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তা আপনার কি মনে হয় যে প্লেসমেন্ট শেয়ার নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। দেখেন, এটা নিয়ে আমিও দেখেছি যে এই ধরনের প্লেসমেন্ট শেয়ার নিয়ে খবরের কাগজে লেখালেখি হয়েছে এবং একটা কমিটিও গঠন করা হয়েছে, কিন্তু এটা আসলেই হচ্ছে কিনা এটা তো আমার জানার উপায় নেই। এটা কিন্তু বাজার সংশ্লিষ্ট সহ অনেকের অভিযোগ আছে। হতে পারে, যারা বাজারের সঙ্গে সংশ্লিষ্ট তারা আমার চাইতে ভালো জানবেন, কারণ আমি তো সংশ্লিষ্ট তো নেই। তবে যেটি আমার কাছে মনে হয়, যদি এটা হয়ে থাকে যে প্লেসমেন্ট শেয়ার নিয়ে কোনো গণ্ডগোল হচ্ছে বা ইররেগুলারিটি হচ্ছে বা প্লেসমেন্টে হাত বদল হচ্ছে, তাহলে এটা এসএসসি তো একটা তার কার্যক্রমের মধ্যে পড়ে, যেটাকে দেখাশোনা কেন হচ্ছে। কারণ এই সময় প্লেসমেন্ট অফ শেয়ার আমরা জানি যে 2010 সালে প্লেসমেন্ট অফ শেয়ার নিয়ে গণ্ডগোল ছিল। তো সেকেন্ডারি মার্কেট যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন প্লেসমেন্ট অফ শেয়ার নিয়ে একটা কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু বর্তমান বাজারে যেখানে বাজার খুব লো, এখানে মানুষ খুব বেশি দামে প্লেসমেন্ট অফ শেয়ার নিয়ে ইন্টারেস্টেড হবে এবং সেটা নিয়ে কেনাবেচা করে প্রচুর লাভ হবে, এটার আমি খুব সেন্স আমি দেখি না।
তারপরেও অভিযোগ যখন একটা এসেছে এটা অবশ্যই তদন্ত করা উচিত এবং প্লেসমেন্ট অফ শেয়ার যে 1 বছরের জন্য বোধহয় এখন লক ইন আছে, এখন লক ইন আছে, সেটা 3 এটা বছর এটা করতে আরও চাচ্ছে। বৃদ্ধি করার কথাও আমার মনে হয়। ডিএসসি 3 বছর করতে চাচ্ছে এবং এই বিষয়টা তারা এই বিষয়টা অলরেডি তাদের বলেছে। চিন্তা করা উচিত। জাস্ট 3 বছর হোক বা 2 বছর হোক সেটা তারা দেখবেন ভালোভাবে। কিন্তু আমার মনে হয় সময়টা যদি আরও বৃদ্ধি করা হয় তাহলে প্লেসমেন্ট নিয়ে যে ব্যবসা এটা হয়তো বা কিছুটা নিয়ন্ত্রিত হবে। অনেকে কিন্তু আবার যে সিএ ফার্ম বা অডিট ফার্মগুলো আছে তাদের কথাও বলছেন যে তারা পুঁজিবাজারে একটি বিশেষ ভূমিকা পালন করে, তাদেরও সংস্কারের কথা বলছেন। দেখেন এটা তো বহু আলোচিত বিষয়, কারণ পুঁজিবাজারের বেসিক জিনিস হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। বাজারে আইপিও আসার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, দাম বাড়া দাম কমা সব কিছু ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের উপর নির্ভর করছে একটা কোম্পানির কী হচ্ছে। সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যদি আমার তার প্রতি যদি বিশ্বাস না থাকে, যদি ক্রেডিবিলিটি না থাকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যদি কোনো গলত থাকে, যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রকৃত যে অবস্থা সেটা রিফ্লেকশন না হয়, তাহলে কিন্তু ইস্যু ম্যানেজার থেকে শুরু করে মার্কেট প্লেয়ার থেকে শুরু করে রেগুলার থেকে শুরু করে ইনভেস্টররা থেকে শুরু করে সবাই বিভ্রান্ত হবেন। সুতরাং ওই জায়গাটা প্রথমে আমাদের ঠিক করতে হবে এবং সেই জন্যই আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটা গঠন করা হয়েছে, একটা আইন তৈরি করা হয়েছে এবং পরবর্তীকালে একটা কাউন্সিল গঠিত হয়েছে। সেটাও দীর্ঘদিন হয়ে গেল, আমার মনে হয় নিয়ারলি 2 ইয়ার্স বা 1.5 বছর এরকম হয়ে গেছে। কিন্তু তাদের দৃশ্যত আমি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কোনো অ্যাক্টিভিটিস বা এফেক্টিভনেস আমি হয়তো ঠিক জানি না, হয়তো হতে পারে, কিন্তু আমি তাদের কোনো দৃশ্যমান অ্যাক্টিভিটিস দেখছি না। আমাদের অনেক ভরসা ছিল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হলে ওই জায়গাটাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আমাদের ইমপ্রুভ করবে। কিন্তু এত দীর্ঘ সময় যদি তারা জাস্ট সেট আপ করতে নেয় তাহলে কিন্তু এটা আমরা হয়তো আশাহত হয়ে যাব। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল মাস্ট কাম ফরওয়ার্ড এবং লুক ইনটু ইট এবং তাদের মাস্ট স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি। কারণ দেখা যায় বেশিরভাগ কোম্পানি কিন্তু অনিরীক্ষিত যে আর্থিক প্রতিবেদন গেল এর মধ্যেই কিন্তু অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে এবং যার মাধ্যমে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। অনিরীক্ষিত তো 3 মাস পর পর যেটা দেয় সেটা অনিরীক্ষিতই হবে, কিন্তু যেটা ফাইনাল রিপোর্ট বছর শেষে সেটা তো নিরীক্ষিত হতে বাধ্য, এটা বাই ল নিরীক্ষিতই হবে। কিন্তু নিরীক্ষিত হলেই যে নির্ভুল হবে তার তো কোনো প্রমাণ সেখানেও অনেক ভুল তথ্য থাকে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। নিয়ন্ত্রক সংস্থা অডিট ফার্মগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা প্রায় সময় দেখি যে আর্থিক প্রতিবেদনে কিন্তু ভুল, মানে কোম্পানিগুলো দেখা যায় যে ভুল তথ্য দিয়ে রাখে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয় আমাদের মানে বিনিয়োগকারীরা। আপনার এক্ষেত্রে কি মনে হয় যে এই জিনিসটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা একটা খুব কঠিন সমস্যা। আর্থিক প্রতিবেদন সঠিক করা একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের কিছু কিছু ফার্ম আছে যারা মোটামুটি ক্রেডিবল, আবার অনেক ফার্ম আছে তার ততটা ক্রেডিবল নয়। এখন আর্থিক অনেক সময় ফার্ম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইচ্ছা করলেও এটা পারে না। যেমন একটা কোম্পানি যে ইনফরমেশানটা তাদেরকে দেয়, কিছু ইনফরমেশান যদি উইথহোল্ড করে রাখে ম্যানেজমেন্ট, তাহলে তো অডিটর সবসময় জানতেও পারে না যে আরও কিছু আছে। 1 নম্বর, তার মানে পুরো তথ্য তাদের কাছে হয় সবসময় এনশিওর্ড হয় না। 2 নম্বর, তাদের নিজেদেরও কিছু ইনএফিসিয়েন্সি আছে বা পুরো জিনিস তো অডিট করা যায় না, সিলেক্টেড মানে অংশ হয়তো কিছু কিছু অংশ অডিট করে। থার্ডলি একটা এথিক্যাল ইস্যু এখানে আছে এবং রেমুনারেশনের পরিমাণটাও আছে। আমরা সাধারণত অডিটরকে খুব কম রেমুনারেশন দিই, এতে করে তারা খুব বেশি সময় দিতে পারে না। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় এথিক্যাল ইস্যু ইজ অলসো ভেরি স্ট্রং ইস্যু। এই সব কিছু মিলিয়ে আমাদের যে ধরনের ডিজায়ারেবল একটা পজিশনে যাওয়া উচিত ছিল ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ে, তাতে ঘাটতি আছে, এটা সবাই স্বীকার করেন। এবং এ কারণেই এই এরিয়াতে ডিসিপ্লিন নিয়ে আসার জন্য আইসিএবির উপরে একটা নিয়ন্ত্রণ সংস্থা আমরা আইনের মাধ্যমে আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এটা আইন তৈরি করা হয়েছে পার্লামেন্টে এবং তার ভিত্তিতে একটা সংস্থাও গ্রো করা হয়েছে, একটা অ্যাপয়েন্টমেন্ট সব কিছু দেওয়া হয়ে গেছে প্রায় আমার মনে হয় 1 বছর 1.5 বছর আগে। তো আমরা আশা করেছিলাম যে এটা এফআরসি হওয়ার পরে এটার একটা এফেক্ট অডিটের উপরে দেখব, গুণগত মানের উপরে। কিন্তু এটাও সত্য যে একটা টিদিং টাইম তাদেরকে দিতে হবে, কারণ তাদের রুলস রেগুলেশন ডেভেলপ করতে হবে, তাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। তো সেটাও আমার মনে হয় যথেষ্ট সময় দেওয়া হয়ে গেছে।
এখন আমাদের তাদের অ্যাক্টিভিটিসটা কিছুটা দৃশ্যমান হওয়া আমার মনে হয় উচিত, এবং তাদের কোথায় ঘাটতি আছে কী আছে আমি জানি না, তবে আমার মনে হয় তাদের আরও অ্যাক্টিভ হওয়ার সময় এসে গেছে। কারণ তাদের যে প্রধান কাজ কোয়ালিটি এনশিওর করা, নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো আমরা কোনো দৃশ্যমান কিছুই দেখছি না এ পর্যন্ত। এবং এফআরসির উপর আমাদের অনেক আশা ছিল যে এফআরসি আসলে অডিট কোয়ালিটি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ইমপ্রুভ করবে, যেটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, শুধুমাত্র পুঁজিবাজারের জন্য না, ব্যাংকের জন্য, জাতীয় রাজস্ব বোর্ডের জন্য, এবং বিভিন্ন যারা ইভেন ইন্স্যুরেন্স ইড্রার জন্য, সবার জন্য কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ক্রেডিবিলিটি হওয়াটা খুব দরকার। এবং আমরা কিন্তু প্রায় দেখি যে আইন আছে, আইন মানে নীতিমালা আছে, কিন্তু সেটা কার্যকরিতাই কিন্তু আসলে নেই। না এটা না, কিন্তু প্রায় আমাদের তো মূল সমস্যা এখানে। মূল সমস্যা আমাদের আসলে। সব আইন ভালো ভালো আইন আছে, কিন্তু আমাদের সুশাসনের অভাব আছে, যার জন্য এই আইনগুলো সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি না। অনেকে বলছেন যে বাজারের এখন যে বর্তমান পরিস্থিতি, তার মধ্যে যে আন্ডার কোয়ালিটি যে আইপি গুলো আছে সেগুলোর অনুমোদন বন্ধ রাখতে, আপনার কি মনে হয়? এখন আন্ডার কোয়ালিটি কোনটা, এটা কে ঠিক করবে? ইস্যু ম্যানেজ ইস্যু ম্যানেজার কিসের ভিত্তিতে? এগেন অডিট রিপোর্টের ভিত্তিতে, আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে। তো গোড়ায় যদি গলত থাকে তাহলে ইস্যু ম্যানেজার এবার কী করবে, আন্ডার রাইটার এবার কী করবে, আর রেগুলেটর এবার কী করবে? এই কারণে এই ব্যাপারটাই খুব সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করা উচিত যে বর্তমান পদ্ধতিতে কোথায় সমস্যা, কিভাবে এটা ঠিক করা যায়। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এখন বলতে চাচ্ছি আইসিবি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদের ভূমিকা কোথায়? এখন তো তাদেরকেই সক্রিয় থাকার কথা সবথেকে বেশি। আমি জানি না তারা কতটুকু সক্রিয় আছে, তবে আইসিবির একটা ভূমিকা তো থাকার উচিত। বিশেষ করে তাদেরকে সরকার মনে হয় রিসেন্টলি 2000 কোটি টাকার বন্ড ফান্ড দিয়েছে। সুতরাং যদি তারা অলরেডি পেয়ে থাকে এটা, তাহলে তাদের একটু এখন তাহলে তারা এটা ইন্টারভেন্ট করার জন্য বা বিনিয়োগ করার জন্য সামর্থ্য তাদের আছে, যদি টাকাটা পেয়ে থাকে। সুতরাং এই সময়ে যদি তারা সক্রিয় না হয় তাহলে আর কোন সময় হবে? যেমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা ধরি, তাদের কিন্তু এখন কিন্তু আর কোনো মানে সমস্যাও না, কিন্তু এটা আমি বুঝছি না যে আইসিবি হোক বা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক, যারা লং টার্মে যারা ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু বর্তমান যে মূল্য কমে গেছে, এখন কিন্তু অনেক এটা একটা বিনিয়োগের সময়, লং টার্ম বিনিয়োগের সময়। তারা কেন এখনও সাইড লাইনে বসে আছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা এমন যে হতে পারে যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই ব্যবসায়ীদের মধ্যে ট্রেডিংয়ের মতো ব্যবহার করে, এটাও আমরা জানি। তো এইটা পরিহার করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমার মনে হয় যাদের কাছে ফান্ড আছে বা আইনত যারা ফান্ড ইনভেস্ট করতে পারে, কারণ ব্যাংকের আপনি জানেন অনেকগুলো সমস্যা আছে, আইনগত সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসে এবং আইসিবি যদি একটু উদ্যোগ নেয়, তাহলে আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে এখান আপনার থেকে। কি মনে হয় যে আইসিবির মতো আর কোনো প্রতিষ্ঠান বাজারে দরকার আছে, যদি ধরেন মানে প্রতিযোগিতামূলক হলে পারফরমেন্স ভালো না, হবে? আমার মনে হয় এগুলো সরকারি খাতে এ ধরনের বাড়িয়ে লাভ নেই, বরং বেসরকারি খাতের প্রতি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রতি আরও বেশি রেগুলেটেড করে তাদেরকে যদি বাজার ঠিক করা যায় সেটাই ভালো। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের থেকে কিন্তু আমাদের বীমা খাতে এখনো অনেক দুর্বল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে বীমা খাতের প্রতি কিন্তু সাধারণভাবে আমাদের অনেকেরই ধারণা, আমি যদিও বীমা খাতে খুব গভীরভাবে কোনোদিন যাইনি, কিন্তু সাধারণভাবে একটা ধারণা, লাইফ ইন্স্যুরেন্স হোক আর জেনারেল ইন্স্যুরেন্সই হোক, এখানে যে রেগুলেশন এবং এখানে যে আইন মেনে চলা, এর মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে, বা অনেকেই অনেক ধরনের মনে করেন যে ঠিক তারা আইন মতো কেউ কোনো কোনো কোম্পানি কাজ করছে না, এবং এটাও সেই শক্তিশালী হাতে সেখানে হস্তক্ষেপ হয়তো করতে পারছে না। ইড্রাকে বোধ হয় আরও শক্তিশালী হয়ে, আরও সজাগ হয়ে, কারণ যে কোনো জায়গায় আমাদের দেশের বাস্তবতা হচ্ছে হস্তক্ষেপ করা কিন্তু কঠিন হয়ে যায়, বিভিন্ন ধরনের চাপ বিভিন্ন মহল থেকে আসতে পারে। সেই সমস্ত ঊর্ধ্বে রেখেই বিনিয়োগ, আবার আমাদের রেগুলেটরের কাজ কিন্তু ওই সমস্ত চাপগুলোকে না মেনে তারা আইনের পথে আইন অনুযায়ী একটা কাজ বাস্তবায়ন করা। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সে ব্যাংক ইজ
বেটার ম্যানেজড। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির অনেকেরই ধারণা যেটা ওই ধরনের রেগুলেটেড ভালো ওয়েল রেগুলেটেড একটা এরিয়া নয়। তো সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেটা অবশ্যই মিনিস্টার ফাইন্যান্স এবং ইডরা চিন্তাভাবনা করা উচিত যে বিশ্বাসযোগ্যতা আস্থা কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানির উপর আরও বেশি করা যায়। কারণ আস্থাটাই কিন্তু কম। আমরা সাম্প্রতিক দেখেছি যে জিডিপিতে বিমা খাতের অবদান 1% কম। কারণ দেখা যায় যে আমাদের যারা মধ্যবিত্ত আছে দেশের জনগণ তাদের কিন্তু বিমা খাতের উপর একদমই আস্থা নেই। না, এটা বোধহয় আপনি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছেন। বিমা খাত, জীবন বিমা। জীবন বিমার কথা বলছেন। বিমা খাত তো অনেক বড় জিনিস। শুধু জীবন বিমার উপরে যেভাবে GDP আমরা তে ভারতে হচ্ছে পুরো দেখি বিমা যে খাতের। প্রতিটা ব্যক্তির একটা করে লাইফ ইন্স্যুরেন্স আছে, বা বিদেশে দেখি। কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্সে এত পরিচিতিও নেই। পরিচিতি অতটা নেই, বা এখানে ইনভেস্ট করতে চায় না। এই সমস্যাটা আছে এখানে। নানা ধরনের সমস্যা আছে, হয়তো ঠিকমতো যেই তাদের প্রিমিয়াম পাওয়াটা উচিত সেটা তারা পায় না, হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার যেটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি তারা আবার করে অনেক ফেলে। ক্ষেত্রে তারা যেই টাকাটুকু রাখে সেটাও পুরোপুরি পায় না। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।